হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণী জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 375 নম্বর পৃষ্ঠা থেকে 11 নম্বর মডেল স্কুল KTPP হাই স্কুলের প্রতিটি বিভাগের প্রতিটি দাগের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম প্রশ্ন বিভাগ ক থেকে, লিনিয়ার হায়ারার্কির সর্বনিম্ন স্তর থেকে শুরু করে 4টি ধাপের ক্রম কোনটি সঠিক? উত্তরটি হচ্ছে নিচ থেকে বলা হচ্ছে উপর দিকে। আমরা উপর থেকে পড়েছি এভাবে রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সেইটা যদি বিপরীত ক্রমে লেখা হয় তাহলে প্রথমে কোনটা আসবে? প্রজাতি, গণ, গোত্র এবং বর্গ। যে পর্বে মই সদৃশ্য স্নায়ুতন্ত্র দেখতে পাওয়া যায় সেটি হলো প্লাটিহেলমিনথেস। প্রদত্ত কোনটি কোয়াসার্ভেটের উপাদানগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? উত্তরটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রদত্ত সঠিক জোড়াটি চিহ্নিতকরণ। দেখো, বহু যৌগিক শর্করা হলো শ্বেতসার। এই কথাটি কিন্তু সত্য, কারণ আমরা জানি যে শ্বেতসার বা স্টার্চকে বলা হয় বহু শর্করা। আর দ্বিশর্করা কিন্তু গ্লুকোজ নয়, দ্বিশর্করা হচ্ছে তোমরা জানো ল্যাকটোজ, মল্টোজ কিংবা সুক্রোজ। তাই জন্য এখানে উত্তরটি হচ্ছে বহু যৌগিক শর্করা, উত্তরটি হলো শ্বেতসার। যে কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ দেহে কোষ বিভাজনকালে বেমতন্তু তৈরি করতে সাহায্য করে তার নাম মাইক্রোটিউবিউল। প্রাণী কোষে সাহায্য করে সেন্ট্রোজোম, কিন্তু উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল। কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালাসিয়া রোগ হয়? উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসাবে উপস্থিত থাকে ম্যাগনেসিয়াম। উদ্ভিদের ক্ষেত্রে রসস্ফীতি চাপজনিত পত্ররন্ধ্রের রক্ষী কোষের খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে পটাশিয়াম আয়ন। প্রান্তীয় শ্বসন বা ইটিএস সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। উচ্চ তাপমাত্রা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, গলার মধ্যে টনসিলের পাশে এবং ওপরে সাদা স্তরের মতো দাগ কোন রোগের উপসর্গ? উত্তরটি হলো ডিপথেরিয়া। সব থেকে বড় আকারের পেন্টামার অ্যান্টিবডির নাম হলো IgM বা ইমিউনোগ্লোবিউলিন এম। টিকাকরণ প্রদান করে সক্রিয় অনাক্রম্যতা। পরের প্রশ্ন, বাতাবকাশযুক্ত পত্রবিন্দু দেখতে পাওয়া যায় হাইড্রোফাইটে। একটি বনভূমির খাদ্য শৃঙ্খল হলো ঘাস এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। তো এক্ষেত্রে গুল্ম জাতীয় উদ্ভিদকে হরিণ প্রথমে খাদ্য হিসাবে গ্রহণ করছে, তাকে আবার বাঘ খাদ্য হিসাবে গ্রহণ করছে। এক্ষেত্রে যদি হরিণটি 100 কেজি পরিমাণে ঘাস খায় তবে তার যে পরিমাণ শক্তি পরবর্তী খাদক বাঘের দেহে গঠনে সাহায্য করবে তা কত পরিমাণ ঘাসের সঙ্গে সমান? উত্তরটি 1 কেজি। আমি উত্তরটি বর্ণনা একটু দিচ্ছি, তোমাদের একটু মন দিয়ে শোনো তোমরা। দেখো, বলা হয়েছে হরিণ ঘাস খাচ্ছে কত? 100 কেজি। তাহলে আমরা জানি যে হরিণের দেহতে সঞ্চিত বা ব্যবহৃত শক্তির পরিমাণ কত হবে? না 10% হবে, লিন্ডেম্যান 10% সূত্র অনুসারে। তো সেই 10% যদি 100 কেজির করা হয় তাহলে উত্তর হবে কত? 10 কেজি ঘাসের সঙ্গে সমান। আবার বাঘের দেহে ব্যবহৃত বা সঞ্চিত শক্তি, মানে বাঘ যেহেতু গ্রহণ করছে তার 10% কত হবে? 10 কেজি 10% করলে উত্তর হবে কত? 1 কেজি ঘাসের সঙ্গে সমান। তাই সঠিক উত্তরটি হলো সির দাগে 1 কেজি। প্রদত্ত কোনটি ডেট্রিটিভোর? না, উত্তরটি হলো ব্যাকটেরিয়া, যা বাস্তুতন্ত্রের বিয়োজক হিসাবে কাজ করে। এবার বিভাগ খ থেকে আমরা বিভিন্ন প্রশ্নগুলো দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে টেরিডোফাইটার কাণ্ড ড্যাশ প্রকৃতি হয়? উত্তরটি হলো রাইজোম প্রকৃতির হয়। পেশিকোষের আবরণীকে বলা হয় সার্কোলেমা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন হয়। বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে। কথাটি বেসোফিল শ্বেত রক্তকণিকা। ড্যাশ নামক অণুজীব সার হিউমাস মৃত্তিকা গঠনে সাহায্য করে। উত্তরটি হচ্ছে ভ্যাম বা ভেসিকুলার আরবাসকিউলার মাইকোরাইজা। বোয়ার মাছ একটি ড্যাশ শ্রেণীর খাদক, এটি হচ্ছে প্রগৌণ বা তৃতীয় শ্রেণীর খাদক। এরপর সত্য মিথ্যা নির্বাচন করো, আমরা দেখব। দেখো, প্রথমে বলা হয়েছে একটি পপুলেশনে অসংখ্য প্রজাতি বসবাস করে। কথাটি কিন্তু মিথ্যা, কারণ পপুলেশনের সংজ্ঞায় আমরা পড়েছি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে একটি প্রজাতিতে বসবাসকারী জীবের সমষ্টিকে বলা হচ্ছে পপুলেশন। তাহলে একটি প্রজাতি এখানে হবে, অসংখ্য হবে না। সরীসৃপের দেহে এপিডার্মাল আঁশ দেখতে পাওয়া যায়, এই কথাটিও সত্য। নিউক্লিয় প্লাজমে প্রোটিন সংশ্লেষ হয়, কথাটি মিথ্যা। কথাটি হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যস্থ নিউক্লিওলাস এই অংশটা কিন্তু প্রোটিন সংশ্লেষ করে। আর সোলার হৃৎপিণ্ডে 13টি প্রকোষ্ঠ রয়েছে, কথাটি সত্য। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো ট্যানিন, এই কথাটি ভুল। উত্তরটি হলো কার্বনযুক্ত রেচন পদার্থ ট্যানিন। মনোরম রসস্ফীত হলে তার শোষণ চাপ কমে যায়, এই কথাটি সত্য। পরের প্রশ্ন, 4 দাগে বলা হয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিল করো। এককোষী শৈবাল, এটি হলো ক্ল্যামাইটোমোনাস। শঙ্কর মাছ, যা কিনা কন্ড্রিকথিস শ্রেণীর একটি উদাহরণ।
ইউরোকর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের দেহে যে টিউনিক নামক একটা আবরণ দেখতে পাওয়া যায়, সেই জন্য তাদেরকে বলা হয় টিউনিকেটা। পেরিঅস্টিয়াম হলো অস্থিকলা বা হাড়ের উপর একটা আবরণ। ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পাওয়া যায় হৃৎপেশিতে, আর শুক্রাণুকে পুষ্টি যোগায় সারোটোরি কোষ। 5 দাগের প্রথম প্রশ্ন, কোন উদ্ভিদে একটোমাইকোরাইজা দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো রাইজোপোগন উদ্ভিদে একটোমাইকোরাইজা দেখতে পাওয়া যায়। ব্যাসিলাস থুরিনজেনসিস নামক ব্যাকটেরিয়া দেহ নিঃসৃত কোন প্রোটিন পতঙ্গের মৃত্যু ঘটায়? দেখো, ব্যাসিলাস থুরিনজেনসিস নামক ব্যাকটেরিয়া দেহ নিঃসৃত একটি প্রোটিনের নাম হলো ডেল্টা এন্ডোটেক্সটক্সিন বা ক্রাই প্রোটিন, যা পতঙ্গদের ধ্বংস করতে সাহায্য করে। দেখো, পাণ্ডুরোগ বা জন্ডিস যদি হেপাটাইটিসকে বলা হয়, তাহলে ব্রেকবোন ফিভার বলা হবে ডেঙ্গু রোগকে। পরের প্রশ্ন, দেহের বাইরে খোলক থাকে না এমন দুটো কম্বোজ শ্রেণীর প্রাণীর নাম বলো। দেখো, দেহের ভেতরে খোলক থাকে সেফিয়া, এবং খোলকবিহীন একটি কম্বোজ পর্বের কম্বোজ প্রাণী হলো অক্টোপাস। পরের প্রশ্ন, কোন প্রকার অ্যান্টিবডি ঘাম, অশ্রু এবং লালাতে পাওয়া যায়? দেখো, ঘাম, অশ্রু এবং লালাতে পাওয়া যায় IgA অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এ অ্যান্টিবডি। বি সদৃশ শব্দটি বেছে নিয়ে বলো। ফটোলাইসিস, কেলভিন চক্র, অঙ্গারাত্মীকরণ এবং PGALD উৎপাদন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফটোলাইসিস, তার কারণ এই ফটোলাইসিসটি হচ্ছে আলোক বিক্রিয়ার একটি অংশ, মানে পর্যায়। বাকিগুলো সব কিন্তু অন্ধকার বিক্রিয়ার পর্যায়, সেই জন্য সঠিক উত্তরটি হচ্ছে ফটোলাইসিস। পরিপোষক চক্রে বিয়োজকের ভূমিকা উল্লেখ করো। দেখো, পরিপোষক চক্র বা ভূরাসায়নিক চক্র মানে যেখানে কার্বন, ম্যাগনেসিয়াম কিংবা নাইট্রোজেন প্রভৃতি, ফসফরাস প্রভৃতি মৌলগুলো ভূরাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশের সঙ্গে আবর্তিত হয়, তাতে কিভাবে মানে সেই প্রক্রিয়াতে কিভাবে বিয়োজকরা সাহায্য করে। দেখো, বিয়োজক মৃত জীবদেহ বা দেহাংশ বা বর্জ্য পদার্থের জটিল জৈব যৌগগুলোকে, মানে মৃত জীবদেহ কিংবা বর্জ্য পদার্থ, তাদের জটিল জৈব যৌগগুলোকে, দেহে থাকা জটিল জৈব যৌগগুলোকে বিয়োজকটা ভেঙে ভেঙে কিসে পরিণত করছে? এই জটিল জৈব যৌগগুলোকে ভেঙে সরল জৈব যৌগে পরিণত করছে। তারা কারণ তারা ব্যাকটেরিয়া কাজে সাহায্য করছে। এইভাবে সরল জৈব যৌগে পরিণত করার পর পরিবর্তক বা রূপান্তরকরা, তারা কারা না বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ব্যাকটেরিয়াগুলো হতে পারে। তারা কি করতেছে? এই সমস্ত সরল জৈব যৌগের সটন ঘটায়, মানে সরল জৈব যৌগ মানে মনে করো যেরকম হয়তো গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কিংবা নিউক্লিওটাইড, এইরকম যে অংশগুলো থেকে ধাপে ধাপে সেগুলোকে বিয়োজন করে পরিণত করতেছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, এইভাবে পরিণত করে প্রকৃতিতে ভূরাসায়নিক ভারসাম্য ঘটাতে বজায় রাখে বা ভারসাম্য ঘটায়। তো সেই রকম একটা অণুজীবের নাম কি হলো না অ্যাক্টিনোমাইসিটিস। এটাও কিন্তু এক ধরনের অণুজীব বা ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, VAM এর পুরো কথাটি লেখো। দেখো, VAM এর সম্পূর্ণ নাম হলো ভেসিকুলার আরবাসকিউলার মাইকোরাইজা। তোমরা কিন্তু সম্পূর্ণ নামটা ইংরেজিতে লেখার চেষ্টা করবে, যারা পারবে না তারা বাংলাতেই প্র্যাকটিস করলেও হবে, কোনো অসুবিধা নেই। বিভাগ গয়ের প্রথম প্রশ্ন, পিনোসাইটোসিসকে সেল ড্রিঙ্কিং বলা হয় কেন? দেখো, যে পদ্ধতিতে কোষ পর্দা বা প্লাজমা পর্দার মধ্যস্থ কোষ প্রয়োজনীয় তরলকে কোষের বাইরে থেকে কোষের মধ্যে গ্রহণ করে তাকে বলা হয় পিনোসাইটোসিস। আমরা জানি কোষ পর্দা দুটো পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, একটা হচ্ছে পিনোসাইটোসিস, অপরটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে, আর ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কঠিন খাদ্যকে গ্রহণ করে। তো যাই হোক, পিনোসাইটোসিস পদ্ধতি এখানে লেখা রয়েছে। এক্ষেত্রে কোষের বাইরে থেকে তরল পদার্থ গ্রহণের জন্য কোষ পর্দা নলাকার গহ্বর সৃষ্টি করে, যাকে পিনোসাইটিক গহ্বর বা পিনোজোম বলা হয়। বিজ্ঞানী এডওয়ার্ড সর্বপ্রথম অ্যামিবার কোষে পিনোসাইটোসিস প্রথম লক্ষ্য করেন। তো যাই হোক, এই প্রক্রিয়ার মাধ্যমে কোষে তরল পদার্থ প্রবেশ করে বলে এই প্রক্রিয়াকে বলা হয় সেল ড্রিঙ্কিং। যেহেতু তরল পদার্থ বাইরে থেকে ভেতরের মধ্যে প্রবেশ করছে, সেই জন্য বিজ্ঞানী এডওয়ার্ড এই পদ্ধতির নাম দেন কি? সেল ড্রিঙ্কিং। শৈবাল এবং ছত্রাকের মধ্যে কী কী সাদৃশ্য দেখতে পাওয়া যায়? দেখো, অ্যালগি এবং ফাঙ্গির মধ্যে সাদৃশ্য। উভয়ই ইউক্যারিওটিক এবং এককোষী বা বহুকোষী প্রকৃতির হয়। শৈবাল এবং ছত্রাক উভয়ই সমাঙ্গদেহী, অর্থাৎ দেহ মূল, কাণ্ড, পাতায় বিভাজিত নয়। সমাঙ্গ মানে সম অঙ্গ, একই রকম দেখতে। উভয়ের দেহের কোষের বাইরে কোষ প্রাচীর থাকে, উভয়েরই কলাবিন্যাস সরল প্রকৃতি, উভয়ই সংবহন করা থাকে না। তো এতগুলোর মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো 2-3টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। পরের প্রশ্ন, মেসোক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও।
যে সমস্ত কোষের নিউক্লিয়াসটি সুসংগঠিত, একক পর্দা বেষ্টিত, ক্রোমোজোমে আম্লিক প্রোটিন দ্বারা নির্মিত অ্যামাইটোসিস পদ্ধতি অর্থাৎ সদৃশ বিভাজন পদ্ধতিতে কোষের বিভাজন ঘটে তাকে বলা হয় মেসোক্যারিওটিক কোষ। যেমন নকটিউলিকা নামক একটি আদ্য প্রাণীর দেহে এই ধরনের কোষ বিভাজন বা কোষ লক্ষ্য করতে পাওয়া যায়। নিউমোনিয়া রোগের জীবাণুর নাম এবং রোগের প্রকৃতি লেখো। দেখো, নিউমোনিয়া রোগের জীবাণুর নাম হলো ডিপ্লোকক্কাস নিউমোনি। এই রোগের জীবাণুর প্রকৃতি হলো, অর্থাৎ প্রকৃতি বলতে সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস না ছত্রাক কি জানতে চাওয়া হয়েছে, তো এক্ষেত্রে প্রকৃতি হলো ব্যাকটেরিয়া। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি বিভিন্ন রকম দাগ নম্বর, বইয়ের পৃষ্ঠা নম্বরগুলো তুলে ধরেছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, আমি যে জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি বই থেকে, যে জায়গাগুলো সম্পর্কে বুঝিয়ে বলছি, তোমরা যদি একটু শোনো, আমার মনে হয় তোমাদের প্রিপারেশনটা আরও ভালো পর্যায়ে যেতে পারে। তো সেই জন্য চেষ্টা করবে শুধুমাত্র দাগ নম্বরগুলো খাতায় বা বইতে না লিখে রেখে একবার আমার বর্ণনাটা তোমরা শুনে রাখো। তো পরের প্রশ্ন, GP-R=NP সমীকরণটি ব্যাখ্যা করো। 10 নম্বর মডেল স্কুল আলোচনায় এই সমীকরণটি আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, তবু তোমাদের সুবিধার জন্য আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ স্থৈতিক শক্তি তার দেহে আবদ্ধ করে তাকে বলা হয় মোট উৎপাদন বা সর্বাধিক উৎপাদন। এইটাকে বলা হয় গ্রস প্রোডাকশন বা জিপি। এই জিপির মধ্যে বিপাকীয় কাজের জন্য উদ্ভিদ বা জীব কিছু শক্তিকে ব্যয়িত করে, তাকে বলা হচ্ছে শ্বসন শক্তি বা আর। তাহলে অবশিষ্ট যে শক্তি থাকলো তা GP-R সমান কি হলো না প্রকৃত উৎপাদন বা নিট প্রোডাকশন, যাকে বলা হচ্ছে GP-R=NP। এভাবে তোমরা পুরো সমীকরণটাকে লিখে কোনটা কী অংশ লিখে ব্যাখ্যা করবে। শিরা এবং ধমনীর একটি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য উল্লেখ। দেখো, ধমনীর প্রাচীর আমরা গঠনগত দিক দিয়ে এই পয়েন্টটাকে তুলে ধরতে পারি। ধমনীর প্রাচীর স্থূল, পেশিবহুল এবং স্থিতিস্থাপক, অপরপক্ষে শিরার প্রাচীর অল্প পেশিবহুল এবং অস্থিতিস্থাপক। আর কাজের যদি পার্থক্য বলা হয়, ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, শিরার মাধ্যমে অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয়। জনসংখ্যার উপর জন্মহার এবং মৃত্যুহারের প্রভাব লেখো। দেখো, আগে তোমরা জন্মহার সম্পর্কে লিখবে, তারপরে নিচে লিখবে, প্রথমে জন্মহার লিখে হাইফেন দিয়ে আন্ডারলাইন করে লিখে দিলে, এরপর নিচে লিখবে মৃত্যুহার হাইফেন আন্ডারলাইন করে লিখবে। কী লিখবে জন্মহারে? না, প্রতি একক সময়ে যে সংখ্যক নতুন সদস্য পপুলেশনে জননের দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় জন্মহার। এর ফলে পপুলেশনে একক সময়ে জীবের সংখ্যা বৃদ্ধি পায়, জীবভর বৃদ্ধি পায়, পপুলেশনে আকার বা ঘনত্ব দুটোই বৃদ্ধি পায়। হয়ে গেল জন্মহার। তার নিচে এবার লিখো মৃত্যুহার হাইফেন আন্ডারলাইন। লিখবে না একই সময়ে প্রতি একক সময়ে যে সংখ্যক সদস্য পপুলেশন থেকে মৃত্যুর কারণে হ্রাস হয় তাকে বলা হচ্ছে মৃত্যুহার। এর ফলে জীবের সংখ্যা হ্রাস পাচ্ছে পপুলেশনে। মৃত্যুহার জীবভরটাকে হ্রাস করে বা বায়োমাসটাকে হ্রাস করে, পপুলেশনে আকারের সঙ্গে সঙ্গে ঘনত্বকেও হ্রাস করে। এইভাবে তোমরা প্রথমে জন্মহার, নিচে মৃত্যুহার লিখবে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কেন? দেখো, সক্রিয় ধূমপানের ফলে নির্গত বায়ু তথা নিঃশ্বাস বায়ু তার আশেপাশে অবস্থিত লোকজন প্রশ্বাসের সাথে গ্রহণ করে, যাকে নিষ্ক্রিয় ধূমপান বলা হয়। এই বায়ুতে সক্রিয় ধূমপায়ীর গৃহীত ধোঁয়া অপেক্ষা অনেক বেশি ক্ষতিকারক ক্যান্সার সৃষ্টিকারী বা কার্সিনোজেনিক পদার্থ উপস্থিত থাকে, যা দেহে প্রবেশ করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। এছাড়াও সক্রিয় ধূমপানের সিগারেটের ফিল্টারে অনেক কার্সিনোজেন ফিল্টার হয়ে যায়, ফলে তা ধূমপায়ীর দেহে প্রবেশ করতে পারে না, কিন্তু নিষ্ক্রিয় ধূমপানে তা ব্যক্তির দেহে সহজে প্রবেশ করে। তাই নিষ্ক্রিয় ধূমপান সক্রিয় ধূমপান অপেক্ষা বেশি ক্ষতিকারক। পরের প্রশ্ন, মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো। দেখো, মানব কল্যাণে জীবাণু দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে বলা হয়েছে। দেখো, ঔষধ অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামক ওয়ান্ডার ড্রাগ বা স্ট্রেপ্টোমাইসিস থেকে স্ট্রেপ্টোমাইসিন প্রভৃতি ব্যবহার করা হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া থেকে থুরিসাইড নামক বায়োপেস্টিসাইড তৈরি করা হচ্ছে। ব্যাকুলোভাইরাস বিউভেরিয়া ব্যাসিয়ানা নামক ছত্রাকও এই কাজে ব্যবহার করা হচ্ছে। তাই তোমরা এই দুটো পয়েন্টকে উল্লেখ করবে ব্যবহার হিসাবে। টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় কেন? দেখো, টেরিডোফাইটার ক্ষেত্রে প্রথম সংবহন কলা দেখতে পাওয়া যায়, সেই জন্য মানে মূল কাণ্ড পাতা প্রভৃতি জায়গাতে সংবহন কলার উপস্থিতির জন্য টেরিডোফাইটাকে বলা হচ্ছে কি না ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। জলে দ্রাব্য এবং ফ্যাটি দ্রাব্য ভিটামিনগুলির মধ্যে কোনগুলো হাইপার ভিটামিনোসিসের সম্ভাবনা বেশি এবং কেন? দেখো,
জলে দ্রাব্য এবং ফ্যাটি দ্রাব্য ভিটামিনগুলির মধ্যে হাইপার ভিটামিনোসিসের সম্ভাবনা জলে দ্রাব্যে খুবই কম থাকে। কেন? এরা মূত্র দ্বারা রেচিত হয়ে যায়, তাই হাইপার মানে ভিটামিনের মাত্রা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। অপরপক্ষে ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো সহজে দেহ থেকে রচিত হয় না, মানে কোনোগুলো এডিইকে রচিত হয় না, বের হয়ে যায় না, যার ফলে দেহে জমে হাইপার ভিটামিনোসিস মানে দেহে ভিটামিনের মাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস। তা হওয়ার সম্ভাবনা বেশি বৃদ্ধি পায়। প্যারাটোপ এবং এপিটোপ কাকে বলে? দেখো, প্যারাটোপ এবং এপিটোপ অ্যান্টিবডির যে অংশ অ্যান্টিজেনের সঙ্গে সংযোগ স্থাপন করে, যুক্ত হয়, তাকে বলা হচ্ছে প্যারাটোপ। দেখো, এটা একটা অ্যান্টিবডি, এই অংশগুলোর সঙ্গে যুক্ত হবে, তাই এই জায়গাগুলো হচ্ছে অ্যান্টিবডির কি প্যারাটোপ। এপিটোপ কোনটা? অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে প্যারাটোপের সংযোগ স্থাপিত হয় তাকে বলা হচ্ছে এপিটোপ। এইটা একটা অ্যান্টিজেন, দেখো গঠনটা কীরকমভাবে দেওয়া রয়েছে, এই অংশটা, এই খাঁজ অংশটা এর মধ্যে সুন্দরভাবে আটকে যাবে, এই জন্য অ্যান্টিজেনের এই অংশটিকে বলা হচ্ছে কি এপিটোপ। ফটোলাইসিস প্রক্রিয়ায় 12 অণু জলের আলোক বিশ্লেষণে প্রাপ্ত H+ থেকে কত অণু NADP বিজারিত হবে? ফটোলাইসিস প্রক্রিয়ায় 12 অণু জলের আলোক বিশ্লেষণে প্রাপ্ত H+ থেকে 6 অণু NADP বিজারিত হবে। বিক্রিয়াটি দেখে নাও। পশ্চিমবঙ্গে জলের অতি ব্যবহারজনিত একটি সমস্যা ব্যাখ্যা করো। দেখো, পশ্চিমবঙ্গে অগভীর টিউবওয়েল এবং অগভীর পাম্প বসিয়ে বহুল পরিমাণে ভৌম জল তুলে গৃহস্থালী কাজে এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এর ফলে মাটির অনেক নিচে অবস্থিত আর্সেনিক স্তর পর্যন্ত জলতল নেমে যাচ্ছে। মাটির নিচের আর্সেনিক জলে দ্রবীভূত হয়ে পড়ছে। এই কারণে এই রাজ্যে ভয়ানক আর্সেনিক দূষণ দেখা দিচ্ছে। আর্সেনিক দূষণের ফলে হাত এবং পায়ের ত্বক ক্ষত, ব্ল্যাকফুট ডিজিজ মানে কালো ছোপ ছোপ যে দাগ হয়ে যাওয়া, একে বলা হচ্ছে কি ব্ল্যাকফুট ডিজিজ, এমনকি ক্যান্সারও সৃষ্টি হতে পারে। মেটাজেনেসিস কি? মেটাজেনেসিস কোনো জীবের জীবনে যৌন এবং অযৌন যৌনর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় মেটাজেনেসিস বা যৌনক্রম, যা দেখতে পাওয়া যায় ওবেলিয়া নামক নিডারিয়া দিয়ে দেখতে পাওয়া যায়, কিংবা এটা ফার্নের মধ্যেও দেখতে পাওয়া যায়। শ্বসন এবং পুষ্টি কিভাবে পরস্পর সম্পর্কিত তা ব্যাখ্যা করো। শ্বসন এবং পুষ্টির মধ্যে সম্পর্ক। জীবের শ্বসন কার্যের শ্বসন বস্তুগুলো শর্করা, প্রোটিন, ফ্যাট প্রভৃতি পুষ্টির মাধ্যমে জীব লাভ করে থাকে। বিপরীত দিকে শ্বসনে মুক্ত শক্তি জীব পুষ্টির বিপাকে ব্যবহার করে, অর্থাৎ শ্বসন এবং পুষ্টি পরস্পরের উপর নির্ভরশীল এবং চক্রাকারে সম্পর্কিত। রক্তকে তরল যোগকলা বলা হয় কেন? দেখো, তরল যোগকলা ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়ে এই রক্ত নামক যোগকলাটি তার তরল ধাত্রীর সাহায্যে প্রাণীদের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন করে, সেই জন্য রক্তকে বলা হয় তরল যোগকলা। বিভাগ ঘ থেকে দেখব প্রথম প্রশ্ন, হাঙ্গরকে কন্ট্রিকথিস শ্রেণীভুক্ত করার 3টি কারণ উল্লেখ করো। প্রথমে বলবে, কন্ট্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণীদের দেহের অন্তকঙ্কাল তরুণাস্থি বা কার্টিলেজ দ্বারা নির্মিত। এদের সারা শরীরে প্লাকোয়েড আঁশ দেখতে পাওয়া যায়। ফুলকা কানকো দ্বারা মানে ফুলকাতে কানকোবিহীন থাকে, তাই ফুলকা জোড় বিজোড় ফুলকা ছিদ্র দেখতে পাওয়া যায়। আবার একই সঙ্গে এদের হেটেরোসার্কাল লেজ দেখতে পাওয়া যায়, কিংবা পটকা থাকে না। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো হাঙ্গরের মধ্যে থাকার কারণে হাঙ্গরকে কন্ট্রিকথিস শ্রেণীভুক্ত জীব বা কন্ট্রিকথিস বলা হয়। নিচের বৈশিষ্ট্যগুলি কোন পর্বের প্রাণীদের উপস্থিত থাকে তা লেখো। প্রথম অংশ হচ্ছে নেফ্রিডিয়া। এই নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায় কেঁচো অর্থাৎ অ্যানিলিডা পর্বভুক্ত জীবের মধ্যে। পরের অংশ ফ্লেম সেল বা শিখাকোষ দেখতে পাওয়া যায় পর্ব প্লাটিহেলমিনথেসের দেহে। নালীপথ দেখতে পাওয়া যায় তারা মাছের দেহে অর্থাৎ একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের দেহে। পরের অংশ ম্যান্টল পর্দা। এই ম্যান্টল পর্দা দেখতে পাওয়া যায় পর্ব মোলাস্কার অন্তর্গত সমস্ত প্রাণীদের দেহে। সিউডোসিলোমযুক্ত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো। সিউডোসিলোম দেখতে পাওয়া যায় নিমারহেলমিনথেস বা অ্যাস্কহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের দেহে। এদের বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে, তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য এখান থেকে উল্লেখ করবে। পরের প্রশ্ন বলা হচ্ছে, প্রদত্ত উদ্ভিদগুলো কোন কোন উদ্ভিদ গোষ্ঠীভুক্ত তা উল্লেখ করো। প্রথমে রয়েছে স্পাইরোকাইরা, যা সমাঙ্গদেহী বা থ্যালোফাইটার গোষ্ঠীর অন্তর্গত। এরপর রিক্সিয়া হলো ব্রায়োফাইটা বা মশবর্গের অন্তর্গত।
পাইনাস যা ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের অন্তর্গত, আর আম এটা হচ্ছে দ্বিবীজপত্রী বা ডাইকটিলোডনির অন্তর্গত। পরের প্রশ্নে বলা হচ্ছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এর মধ্য দিয়ে রক্ত সংবহনের পথ তীর চিহ্নের সাহায্যে দেখাও। দেখো, এটি হলো মানব হৃৎপিণ্ডের একটা লম্বচ্ছেদ ছবি, যেখানে দেখানো হয়েছে কিভাবে রক্তটা সংবহন হচ্ছে, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কোন প্রকোষ্ঠে প্রথমে ঢুকলো, সেখান থেকে কিভাবে ফুসফুসে গেল বিশুদ্ধ হওয়ার জন্য, আবার কিভাবে ফুসফুস থেকে সেটা বিশুদ্ধ হয়ে প্রবেশ করলো বাম অলিন্দে, সেখান থেকে বাম নিলয়ে কার মধ্য দিয়ে, এবং সেখান থেকে কীভাবে সেটা মহাধমর দিয়ে সারা দেহে ছড়িয়ে গেল। এই যে সংবহন পথটা দেখানো হয়েছে, তোমরা সম্পূর্ণভাবে ছবিটি প্রথমে অঙ্কন করবে, অংশগুলো চিহ্নিতকরণ করবে এবং তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে কোন পথ দিয়ে রক্তটা সংবহন হচ্ছে। বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম এবং এর সুস্পষ্ট চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। এটি একটি মানবদেহের বৃক্কের গঠনগত কার্যগত একক নেফ্রন, যার সম্পূর্ণ চিত্র এখানে দেখানো হয়েছে। যে অংশে বলা হয়েছে বাউম্যান ক্যাপসুলস কোনটা, গ্লোমেরুলাস কোনটা, দূরবর্তী সংবর্ত নালিকা কোনটি, এবং অপর একটা অংশ হেনরির লোভ। এই অংশটা তোমরা ভালো করে ছবিটি এঁকে এই অংশগুলো চিহ্নিতকরণ করবে। পরের প্রশ্ন, তুমি মধ্যাহ্নভোজী ভাত এবং মাছের ঝোল খাওয়ার পর পৌষ্টিক নালীতে কিভাবে সেই খাদ্যের পরিপাক হবে তা বর্ণনা করো। দেখো, কোনো একজন ব্যক্তি দুপুরে ভাত খেয়েছে। ভাত মানে কি, তার মূলত খাদ্যটা হচ্ছে কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেট মানে কি, ভাতটা সেদ্ধ করে খাওয়া হয়েছে, মানে সেদ্ধ শ্বেতসার, ভাতে থাকা সেদ্ধ শ্বেতসার রয়েছে একটা উপাদান, কিংবা তার মধ্যে রয়েছে শ্বেতসার রয়েছে বা মল্টোজ রয়েছে। সেই অংশগুলো কিভাবে পাচিত হচ্ছে, দেখো প্রথমে বলবে, তোমরা লিখবে এভাবে, রুটি দিয়ে দেখানো রয়েছে, আমি তোমাদেরকে ভাত দিয়ে বলছি কিভাবে। প্রথম বলবে, ভাতে থাকা সেদ্ধ শ্বেতসারকে মুখবিবরের লালারস নিশ্চিত টায়ারিন উৎসেচক কি করে, মল্টোজে পরিণত করে। এই মল্টোজ আবার এটা লেখার দরকার নেই, মল্টোজ আবার মল্টেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে, এই গ্লুকোজে পরিণত হওয়া মানে এখানে বিক্রিয়া স্টপ, যেহেতু সরল উপাদানে পরিণত হয়ে গেল। তো এইভাবে লেখার পর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এইরকমভাবে একটা রেখাচিত্র তুলে ধরা। এখানে প্রোটিনের রেখাচিত্র দেখানো হয়েছে, এই জায়গাটা একটু কারেকশন করবে তোমরা, এইভাবে লিখবে। এখানে লিখবে সেদ্ধ শ্বেতসার, এখানে লিখবে মল্টোজ, উপরে লিখবে টায়ালিন, নিচে লিখবে লালারস। এই যে উৎপন্ন হলো মল্টোজ, এই মল্টেজ উৎসেচক, এখানে লিখবে মল্টেজ উৎসেচক, উৎপন্ন হচ্ছে কোত্থেকে না, মল্টেজটা খরিত হচ্ছে একই রকমভাবে মুখবিবর লালারস থেকে। সেই মল্টেজ কী করলো, মল্টোজকে দুই অণু গ্লুকোজে পরিণত করলো। এইভাবে তোমরা কিন্তু এই বিক্রিয়াটা দেবে ভাতের ক্ষেত্রে। এরপর সে মাছের ঝোল খেয়েছে, মাছ মানে এখানে মনে করো মাংস দিয়ে যেটা ব্যাখ্যা করা হয়েছে, মাছ মাংস যাই হোক না কেন দুটোই হচ্ছে প্রোটিনের উৎস। তো সেই প্রোটিন জাতীয় খাদ্যটা প্রথমে পেপসিন পাকরস থাকা, মানে মুখবিবর্তে পরিপাক হবে না, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক শুরু হবে পাকস্থলিতে। তো পাকস্থলী পাকরসস্থ পেপসিন উৎসেচক এই মাছের মধ্যে থাকা প্রোটিনটাকে প্রথমে পেপটনে পরিণত করবে। আবার এই উৎপন্ন পেপটনটা ট্রিপসিন উৎসেচকের সাহায্যে, অগ্নাশয় রসস্থিত ট্রিপসিন উৎসেচকের সাহায্যে পেপটনটা পেপটাইডে পরিণত হবে। এভাবে তোমরা কিন্তু লিখবে। আর এই পেপটাইডটা আবার আন্তরিক রস, মানে ক্ষুদ্রান্তে থাকা আন্তরিক রসের সাহায্যে, ইরেপসিন উৎসেচকের সাহায্যে, রসস্থিত ইরেপসিন উৎসেচকের সাহায্যে পেপটাইডটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। তো এই ক্ষেত্রেও প্রোটিনের সরলতম উপাদান অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়ে গেল, মানে এখানে বিক্রিয়া স্টপ। এইভাবে ভাত এবং মাছ আমাদের মধ্যাহ্নভোজে পরিপাক হলো। পরের প্রশ্নে বলা হচ্ছে ওবেসিটির একটি কারণ এবং কুফল উল্লেখ করো। দেখো, অতিরিক্ত পরিমাণে খাদ্য বা শক্তি অর্থাৎ ক্যালোরি গ্রহণের ফলে বাড়তি ক্যালোরি দেহের অ্যাডিপোজ কলার কোষে, মানে চামড়ার নিচে যে অ্যাডিপোজ কলার কোষ রয়েছে সেখানে ফ্যাট বা চর্বি রূপে সঞ্চিত হয়, ফলে দেহের ওজনটা বেড়ে যায় এবং মানুষ অত্যধিক পরিমাণে মোটা হয়, যাকে বলা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। এর ফলে কি হচ্ছে, মানসিক সমস্যা সৃষ্টি হওয়া, শারীরিক সমস্যা, গেঁটেবাত, হৃদরোগ, পিত্তপাথড়ি, উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। RH ফ্যাক্টর বলতে কি বোঝো? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের RH ফ্যাক্টর আবিষ্কার করেন। ভারতীয় বাঁদর রিসাস ম্যাকাক অর্থাৎ ম্যাকাকা মুলাটা এই রক্ত খরগোশের দেহে প্রবেশ করিয়ে খরগোশের সিরামে এক ধরনের অ্যান্টিবডি সৃষ্টি করেন, যাকে বলা হয় RH ফ্যাক্টর। রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লেখার জন্য তোমাদের রক্ততঞ্চনে যে উপাদানগুলো সাহায্য করে এবং এই পদ্ধতিটি কীভাবে কোন কোন পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয় এগুলো অনেকবার আগেও আলোচনা করা হয়েছে, তবু দেখিয়ে দিচ্ছি কোন কোন পর্যায়ে 1, পর্যায় 2, পর্যায় 3তে কীভাবে আলোচনা হচ্ছে এইভাবে লেখার পর
অবশ্যই শেষে একটা শব্দচিত্র বা রেখাচিত্র দিয়ে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ বিদীর্ণ অনুচক্রিকা মানে যে জায়গাটা কেটে গেছে সেই জায়গায় থাকা রক্ত কণিকাগুলো থেকে নিঃসৃত হবে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন এবং সেই জায়গার কলাকোষ থেকে নিঃসৃত হবে কলা থ্রম্বোপ্লাস্টিন। দুই থ্রম্বোপ্লাস্টিন পরস্পর ক্যালসিয়াম আয়নের সাহায্যে যুক্ত হয়ে প্রথ্রম্বিনেজ নামক একটি উৎসেচক তৈরি করবে। এই প্রথ্রম্বিনেজ উৎসেচক নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে, যা আবার ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে এর উপস্থিতিতে দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করবে, যা কিনা একটা কী হবে না মনোমার রূপে অবস্থান করবে সরু তন্তু জালক হিসেবে মনে করো। এই ফাইব্রিনটা অসংখ্য ফাইব্রিন পরস্পরের সঙ্গে পলিমারাইজেশন পদ্ধতিতে ফাইব্রিন একটা জালক গঠন করবে। এইভাবে ওই জালের মধ্যে আরবিসি ডব্লিউবিসি আবদ্ধ হয়ে যাবে এবং রক্ততঞ্চনটা সম্পন্ন হবে। একটি আদর্শ অ্যান্টিবডির গঠনে ভ্যারিয়েবল অঞ্চল বা ভি অঞ্চল এবং কনস্ট্যান্ট অঞ্চল বা সি অঞ্চলে অবস্থান উল্লেখ করো। প্রশ্নটির উত্তর লেখার জন্য তোমরা একটা ছবি এভাবে প্রথমে এঁকে দেবে, অ্যান্টিবডির ছবি। কোনো বেশি পয়েন্টিং করতে হবে না, শুধু ভি কোনটা আর কোনটা সি কোনটা লিখবে। দেখো ভি লেখা আছে, সি অঞ্চল কোনটা লেখা আছে, এই অংশটা শুধুমাত্র ভি, বাকি অঞ্চলটা হচ্ছে সি। তো দেখো লেখা আছে ভি অঞ্চল বা অগ্রপ্রান্তে কী বলা হচ্ছে না, অগ্রপ্রান্তে এই অঞ্চলটায় পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন বা অ্যান্টিজেন বন্ধনকারী অঞ্চল নামে এই অঞ্চলটা পরিচিত। এবং নিচের দিকে ধ্রুবক অঞ্চল বা কনস্ট্যান্ট রিজিয়ন বা সি অঞ্চল দেখতে পাওয়া যায়। রোগ নিরাময়ে ধৌতকরণের তিনটি উপকারিতা লেখো। প্রথমে ধৌতকরণকে তোমরা কয়েকটি ভাগে ভাগ করবে। একটা দেখাবে শারীরিক ধৌতকরণ, তারপর রয়েছে বাড়ি ধৌতকরণ কিংবা পোশাক পরিচ্ছদ ধৌতকরণ। প্রথমে এরকম লিখবে শারীরিক ধৌতকরণ, বলবে মানব দেহকে রোগমুক্ত রাখার জন্য বিশুদ্ধ পানীয় জল, টাটকা স্বাস্থ্যকর খাদ্যের প্রয়োজন, তেমনি প্রয়োজন দেহের সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতার। এর জন্য নিয়মিত ধৌতকরণ পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত। পরিষ্কার সুস্থ ত্বক ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি রোগ সৃষ্টিকারী জীবাণু বা প্যাথোজেন দেহে প্রবেশ করতে বাধা দেয়। সেই জন্য উপযুক্ত জীবাণুনাশক বা সাবান লোশন ব্যবহার দ্বারা ত্বককে নিয়মিত ধৌতকরণের প্রয়োজন। এটা একটা পয়েন্ট দিবে শারীরিক ধৌতকরণ থেকে। দ্বিতীয় পয়েন্টে বাড়ি ধৌতকরণ, এখানে লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসযুক্ত বাড়ি নিরোগ সুস্থ জীবনের সহায়ক। এই জন্য বাড়ি ধৌতকরণের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন বাড়িঘর ঝাড় দিয়ে নোংরা আবর্জনা ফেলে দেওয়া দরকার। এরপর লাইজল, ডেটল প্রভৃতি মিশিয়ে জলে মিশিয়ে মেঝে এবং অন্যান্য স্থান ভালোভাবে মুছে ধুয়ে ফেলা উচিত। 2 নম্বর হলো। 3 নম্বরে বলা হচ্ছে পোশাক পরিচ্ছদ ধৌতকরণ। আমাদের জামা কাপড়, বিছানা চাদর, বালিশের ঢাকনা প্রভৃতি নিয়মিত ভালোভাবে পরিষ্কার করা দরকার। সেই জন্য বিভিন্ন সময় ডেটল, স্যাপনল জলে রোগীর পোশাক পরিচ্ছদ রাখা উচিত এবং প্রতিদিন জামা কাপড় পরিষ্কার রাখার জন্য ডিটারজেন্ট ব্যবহারের মাধ্যমে ধৌতকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে সুস্থ রাখা অবশ্যই আবশ্যক। প্রদত্ত টিকাগুলো পুরো নাম, সংশ্লিষ্ট রোগীর প্যাথোজেনের নাম লেখো। দেখো প্রথমে বলা হয়েছে বিসিজি, যার দ্বারা যক্ষা বা টিউবারকিউলোসিস রোগটি কিন্তু প্রতিহত করা হয়। আর এই যক্ষা বা টিউবারকিউলোসিস রোগটির জন্য দায়ী প্যাথোজেন বা অণুজীব বা জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এইভাবে তোমরা নামটা লিখে বিজ্ঞানসম্মত নাম তাই পৃথকভাবে গণপ্রজাতির তলায় দাগ দেবে। পরের টিকার নাম হলো ডিপিটি, যার দ্বারা ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস এই রোগগুলো প্রতিহত করা হয়। যদি আমরা ডিপথেরিয়া রোগটি ধরে নিই তার জন্য দায়ী প্যাথোজেনটির নাম হলো করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি। এরপরের টিকাটির নাম হলো টিটি, মানে কি টিটেনাস টক্সয়েড। এর সাহায্যে প্রতিহত করা হয় টিটেনাস রোগ। আর এই টিটেনাসের জন্য দায়ী প্যাথোজেনটির নাম হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। পরের অংশে বলা হচ্ছে দেহ তরল দ্বারা সংক্রামিত একটি রোগীর নাম এবং উপসর্গ লেখো। দেখো দেহ তরল অর্থাৎ আমাদের যে অসুরক্ষিত যৌন মিলন এটাও তরলের মাধ্যমে সম্পন্ন হয়। জীবাণুযুক্ত রক্তদান, রক্ত কি দেহ তরল প্রভৃতির মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় তার নাম হচ্ছে কি এইডস। আর এই রোগের উপসর্গগুলো হলো একটানা ঘুসঘুসে জ্বর হওয়া, দুর্বলতা, একটানা পেট খারাপ, উদারাময়, রাত্রিবেলা ঘাম হওয়া, রক্তাল্পতা, অতিরিক্ত মাত্রায় ওজন কমে যাওয়া, ঠোঁটের করে মুখে ঘা বা জিভে ফুসকুড়ি দেখতে পাওয়া যায়। এইভাবে পয়েন্টগুলো কিন্তু 1, 2, 3, 4 করে নিচে নিচে পয়েন্ট করে করে লিখবে তোমরা। বাস্তুতন্ত্রে রিভার্স পিরামিড বলতে কী বোঝো? উত্তরটি আমি তোমাদের একটু বলে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো, উত্তরটা দিয়ে পারলে খাতাতে লিখে নাও। দেখো বাস্তুতন্ত্রে রিভার্স পিরামিড বলতে এমন এক ধরনের পিরামিডকে বোঝায় যেখানে উৎপাদক জীবদের তুলনায় পরবর্তী পুষ্টি স্তরে খাদকদের সংখ্যা বা জীবভর বা শক্তির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আমরা যে পিরামিডটা পড়েছি দেখেছি তাতে এরকম ত্রিভুজের মতো রয়েছে, নিচের তলায় থাকে উৎপাদক, তারপরে গৌণ খাদক কিংবা প্রগৌণ খাদক, উপর সর্বোচ্চ খাদক, এইভাবে ছবিটা আঁকা হয়। কিন্তু এই ক্ষেত্রে ছবিটার গঠনটা হবে এইরকম,
উল্টানো ত্রিভুজের মতো গঠনটা সৃষ্টি হবে। এখানে বলা হয়েছে উৎপাদকের তুলনায়, এইটা যদি উৎপাদক ভূমিস্তরে ধরে নেই তাহলে এই খাদকগুলোর কী হবে, বেশি পরিমাণ হবে, উৎপাদকের তুলনায় খাদকের পরিমাণটা বেশি হবে। অর্থাৎ কী বলা হচ্ছে, সাধারণত বাস্তুতন্ত্রে আমরা দেখেছি পিরামিডের নিচের স্তরে অর্থাৎ উৎপাদকগুলো কী হয় না, বড় হয়ে থাকে, উপরের খাদক স্তরগুলো মানে ক্রমশ ছোট হয়। কিন্তু উল্টানো পিরামিড বা রিভার্স পিরামিডের ক্ষেত্রে এর বিপরীত চিত্র দেখতে পাওয়া যায়, অর্থাৎ পিরামিডের ভিত্তিটি হয় সরু, এইরকম জায়গাটা হবে কি, উৎপাদকটা সরু হবে এবং আস্তে আস্তে করে উপর দিকটা কী হবে, শীর্ষগুলো কী হবে, চওড়া হবে। এইরকম উল্টানো বয়ের মতো বা ত্রিভুজের মতো কিন্তু গঠন সৃষ্টি হবে। পুরো কথাটা তোমরা মন দিয়ে শুনলে, এবারে খাতাতে আস্তে আস্তে করে লিখে নাও এবং অবশ্যই পাশে একটি চিত্র অঙ্কন করবে তোমরা। যদি এই উত্তরটা করতে গিয়ে তোমাদের অসুবিধে বলে মনে হয়ে থাকে, তোমরা অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাও, বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি উত্তরটি লিখে কমেন্ট সেকশানে পাঠিয়ে দেবো। পরের প্রশ্ন, কমিউনিটি স্তরে সংঘটিত হওয়া 3টি আন্তঃক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো, কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি হলো একটি প্রতিযোগিতা, অপরটি তোমরা লিখবে এই পরজীবিতা এবং তারপরে একটি আন্তঃক্রিয়া যেটা হলো কি সহযোগিতা। এই আন্তঃক্রিয়াগুলো সংজ্ঞা তোমরা লিখবে এবং প্লাস মাইনাস কি প্লাস প্লাস কিংবা প্লাস জিরো, এইরকম যে আন্তঃক্রিয়াগুলো উদাহরণের সাহায্যে পুরো ঘটনাটাকে তোমরা ব্যাখ্যা করবে। জনবিস্ফোরণের ফলে সৃষ্ট খাদ্য সংকট দূরীকরণের সম্ভাব্য উপায়গুলি লেখো। দেখো, জনবিস্ফোরণের ফলে যে খাদ্য সংকট তৈরি হয়েছে তা মেটানোর জন্য যে সমস্ত উপায়গুলো অবলম্বন করা উচিত সেগুলি হলো, এইভাবে লেখার পর নিচে হাইফেন দিয়ে তোমরা লিখবে রাসায়নিক এবং জৈব সারের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা, একই কৃষি জমিতে একই অথবা বিভিন্ন সময় বিভিন্ন ফসলের চাষ করা, জমিতে উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, ট্রাক্টর, পাওয়ার টিলার এবং হারভেস্টার ব্যবহার করা, জলসেচ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামোগত উন্নয়ন করা। পরের প্রশ্ন, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় ভারতে এমন 3টি রাজ্যের নাম লেখো। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়েছে ভারতের এমন কয়েকটি রাজ্য হলো গুজরাট, তামিলনাড়ু এবং উড়িষ্যা। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। যেহেতু প্রশ্নটির জন্য 4 মার্ক রয়েছে তাই তোমরা, আমি বলবো একটা ছবি অঙ্কন করবে মাইটোকন্ড্রিয়ার। ছবিটা আঁকার পর তার যে দ্বি একক পর্দা কোন জায়গাটা রয়েছে লিখবে তোমরা সেই জায়গাগুলো, তার সঙ্গে সঙ্গে প্রকোষ্ঠগুলোর নাম এবং ধাত্র, কৃষ্টি এবং দানা বা অক্সিজম, পারক্সিজম কিংবা F0 F1 বস্তু, এই জায়গাগুলো সম্পর্কে একটু লিখবে এবং ছবিটাও তোমরা এঁকে দেখাবে। এলাইওপ্লাস্ট কি? লিউকোপ্লাস্টিতে সঞ্চিত 3 ধরনের খাদ্যের উপর ভিত্তি করে এই এলাইওপ্লাস্ট হলো কি না, স্নেহ পদার্থ বা তৈলবী জাতীয় বা লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয়কারী একটি প্লাস্টিড হলো কি, লিউকোপ্লাস্টিড হলো এলাইওপ্লাস্ট। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং শ্রেনকাইমা কলার অবস্থান এবং কাজ লেখো। দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং শ্রেনকাইমা এই 3টি যে কলার রয়েছে এর অবস্থান কোথায় দেখতে পাচ্ছ, প্যারেনকাইমা তৈরি হচ্ছে মানে অবস্থান করেই উদ্ভিদ অঙ্গে বর্ধনশীল অংশে, বহিস্তরে মজ্জা অংশে, কোলেনকাইমা দ্বিবীজপত্রী কাণ্ডের অধস্তকে পাতার মধ্যশিরায় পত্রবৃন্তে এবং স্ক্লেরেনকাইমা কলা অবস্থান করে একবীজপত্রী কাণ্ডের অধস্তকে এবং বান্ডিল টুপিতে। আর কাজ, প্যারেনকাইমা খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় এবং খাদ্যরস পরিবহনে সাহায্য করে। কোলেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, ক্লোরোপ্লাস্ট থাকলে তা খাদ্য প্রস্তুত এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। স্ক্লেরেনকাইমা জল, খনিজ লবণ সংবহন এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ শব্দটা যান্ত্রিক দৃঢ়তা। স্টোন সেল বা প্রস্তর কোষ কাকে বলে? স্টোন সেল বা প্রস্তর কোষ কি বলা হচ্ছে, লিগনিন, সুবেরিন এবং কিউটিন সঞ্চয়ের ফলে পুরু শক্ত কোষপ্রাচীর যুক্ত স্ক্লেরাইড কোষকে বলা হচ্ছে প্রস্তর কোষ বা স্টোন সেল। দেখতে পাওয়া যায় পেয়ারা, আপেল, নাশপাতি প্রভৃতি ফলে, মুগ, মটর প্রভৃতি ডালশস্যের বীজত্বকে, পদ্ম, শামুক, চা প্রভৃতি গাছের কাণ্ড এবং পাতার প্রস্তর কোষ দেখতে পাওয়া যায়। তো এই ছিল আজকে তোমাদের 11 নম্বর মডেল স্কুল আলোচনা পর্ব। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটি আমাকে লাইক দিয়ে অনুপ্রাণিত করো। যদি আমাকে একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করো তাহলে বুঝবো যে আমার এই পরিশ্রমটা কোনো অংশে একটু হলেও সফল হলো। যদি কোনো প্রশ্ন বুঝতে গিয়ে তোমাদের অসুবিধে হয়ে থাকে তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই কমেন্টের উত্তর কিন্তু খুব তাড়াতাড়ি কমেন্ট সেকশন দিয়ে দেবো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এর পরবর্তী মডেলগুলো তোমরা খুব আগে পেতে পারো। যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী মডেল স্কুল আলোচনায়। ধন্যবাদ।